শুভ সন্ধ্যা। আপনাদের সাথেই আছি আমি শাকিলা মতিন মৃদুলা। প্রিয় দর্শক শ্রোতা, বসন্তের এই সন্ধ্যায় সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। শুভ সন্ধ্যায় আজ থাকছে চলতে থাকা প্রদর্শনী, শ্রদ্ধাঞ্জলি, এনটিভি হাইলাইটস এবং সাংবাদিক ও লেখক জসিম মল্লিকের সঙ্গে আলাপচারিতা। প্রথমেই জানিয়ে দিচ্ছি চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। উত্তরার গ্যালারি কায়ায় অনুষ্ঠিত হচ্ছে শিল্পী হামিদুজ্জামান খানের একক শিল্পকর্ম প্রদর্শনী স্টোনস 2, বেলা 11টা থেকে সন্ধ্যা 7:30। এই সময় প্রদর্শনী চলবে 18 মার্চ পর্যন্ত। ধানমন্ডির বেঙ্গল গ্যালারি অফ ফাইন আর্টসে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী ঢালিয়াল মামুনের শিল্পকর্ম প্রদর্শনী টাইম, কোইন্সিডেন্স অ্যান্ড হিস্ট্রি। চিত্রকর্ম, ভাস্কর্য, স্থাপনা ও চিত্রকল্প সহ এতে 11টি শিল্পকর্ম স্থান পেয়েছে। প্রতিদিন দুপুর 12টা থেকে রাত 8টা। এই সময় প্রদর্শনী খোলা থাকছে 19 মার্চ পর্যন্ত। এবার শ্রদ্ধাঞ্জলি। আজ 13 মার্চ পল্লীকবি জসিমউদ্দিনের মৃত্যুবার্ষিকী। তিনি 1903 সালের ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন। নকশি কাঁথার মাঠ তার শ্রেষ্ঠ রচনা, যা বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে। এছাড়াও কবর কবিতাটি বাংলা সাহিত্যে তার অবিস্মরণীয় অবদান। তার রচিত বিষয়গুলোর মধ্যে রয়েছে কাব্যগ্রন্থ, নাটক, আত্মকথা, উপন্যাস, ভ্রমণ কাহিনী ও সঙ্গীত। তিনি 1976 সালের আজকের এই দিনে মৃত্যুবরণ করেন। তার সাহিত্যকর্মের মাধ্যমে আজীবন আমাদের মাঝে তিনি বেঁচে থাকবেন। আজ মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধার সাথে স্মরণ করছি পল্লীকবি জসিমউদ্দিনকে। এবার এনটিভি হাইলাইটস। এবার জানিয়ে দিচ্ছি কি কি থাকছে এনটিভির রাতের অনুষ্ঠান মালায়। সন্ধ্যা 6:45 দেখবেন মোহাম্মদ নুরুজ্জামানের প্রযোজনায় চলচ্চিত্রের গান নিয়ে অনুষ্ঠান ফেয়ার অ্যান্ড লাভলি, রূপালী পর্দার গান। যতনে রেখেছি তোকে মনের গভীরে, তোর দেখা না পেলে হয় মন বড়ই চঞ্চল। কতবার বোঝাবো বল, কতবার জানাবো বল, নিশ্চয় জীবনে শুধু তুই আমার সম্বল। রাত 8:20 থাকছে লাকি ইনাম ও হৃদি হকের রচনায় এবং হৃদি হক ও কামরুজ্জামান রনির পরিচালনায় ধারাবাহিক নাটক শেষ বিকেলের গান। আমাদের বিয়ের পরে তো আমরা কানাডাতে সেটেল করবো, রাইট? ফার্স্টে তোমার কাগজ হতে হবে, তারপর আমার। এর মাঝে যদি আমরা রুমকে কোথাও সেটেল করে দিতে পারি, তাহলে খালামণিকে ওর কাছে রেখে তারপর আমরা। ওয়েট, আমি তো কানাডা সেটেল হব না। রাত 9টায় প্রচার হবে ওয়াহিদুল ইসলাম শুভ্রর প্রযোজনায় রান্না বিষয়ক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান রূপচাঁদা দ্য ডেইলি স্টার সুপার শেফ। আপনি খেয়েছিলেন? নার্ভাস আপনি খুব? হ্যাঁ, কেন নার্ভাস কেন? নার্ভাস অ্যাকচুয়ালি, ভয় লাগছে একটু। রাত 9:40 দেখবেন বিষয়ভিত্তিক ধারাবাহিক অনুষ্ঠান উদ্দীপন। কি দেখছেন? আচ্ছা, তুমি এত সুন্দর কেন? ঢং। ঢং করছি না, তুমি অনেক বেশি সুন্দর। তাহলে একটা কাজ করেন, আমাকে তাড়াতাড়ি বিয়ে করে ফেলুন। সেটাই ভাবছি। রাত 11:30 থাকছে হাসান ইউসুফ খানের প্রযোজনায় সঙ্গীতানুষ্ঠান মিউজিক জ্যাম। রাত 12:10 থাকছে টক শো এই সময়। এই ছিল এনটিভি হাইলাইটস। এরপর আসছি আলাপচারিতায়। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি টরন্টো থেকে প্রকাশিত সাপ্তাহিক ভোরের আলো নির্বাহী সম্পাদক এবং এনটিভির কানাডা প্রতিনিধি, সাংবাদিক ও লেখক জসিম মল্লিক। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। ভালো আছেন? জি ভালো। প্রতি বছরের মতো এবারও বইমেলায় দেশে আসলেন এবং সঙ্গে আপনার 3টি বই নিয়ে, প্রবন্ধের বই, উপন্যাস এবং আপনি নিয়মিত যে লেখেন এলেবেলে, সেটা নিয়ে আপনি বের করেছেন। তো বইগুলো সম্পর্কে একটু জানতে চাইছি। দেখেন,
এবছর আমার 3টে বই প্রকাশিত হয়েছে বইমেলায়। আর আপনি জানেন যে আমি প্রতি বছরই আসি বইমেলায় ঢাকায়, একটা চেষ্টা থাকে আমার। এবছরও আমার একটু দেরি হয়েছে, আমি ফেব্রুয়ারির 10 তারিখে এসেছি। তো আসার আমার প্রথম দিকে আমার এ লেভেলে এটা প্রকাশিত হয়ে গেছে, ওইটা আমি ফেসবুকে লিখতাম। ওটা খুবই পাঠকপ্রিয় হয়। ছোট ছোট আমার যখন যেটা মনে হয় আমার স্মৃতি বা আমার শৈশব কৈশোরের ছোট ছোট ঘটনা টুকরো টুকরো আমি মনে করলাম যেটা আমি খুব অল্প ফর্মে লিখব। তো আমি প্রথম লেখাটা যখন আমার ফেসবুকে পোস্ট করি, সবাই খুব পছন্দ করলো। তারপরে এটা একটা অভ্যাস হয়ে গেল আমার। আমি এক বছরের উপরে ওই ফেসবুকে লিখলাম এ লেভেলে নাম দিয়ে। তো সেটা থেকেই সংকলিত করে 312টা লেখা নিয়ে এ লেভেল এটা প্রকাশিত হয়েছে, এবং এটা পাঠকদের মধ্যে বেশ ব্যাপক একটা সাড়া পেয়েছে এবছর। এবং একই সাথে একই প্রকাশনী থেকে কথা প্রকাশ থেকে আমার স্মৃতিকথামূলক একটি বই, এখানে প্রাণের স্রোত, এই গ্রন্থটি বের হয়েছে। এটাতে আমার 80টির মতো প্রবন্ধ টাইপের লেখা আছে, এবং এটাও ওই আমার শৈশব কৈশোরেরই ঘটনা বা উত্তর আমেরিকার কিছু ভ্রমণ কাহিনী সবকিছু মিলিয়ে একটি সংকলন, এখানে প্রাণের স্রোত। আর আমার 3 নম্বর বইটা ছিল উপন্যাস। গত বছর আমার নির্বাচিত উপন্যাসের প্রথম খণ্ড প্রকাশিত হয়েছিল রিদম প্রকাশনীতে। ওরাই এই বছর আবার দ্বিতীয়টি করেছে, এবং প্রতিটি খণ্ডে 5টি করে উপন্যাস আছে। এই ছিল আমার মোটামুটি 3টি বইয়ের। 5টি উপন্যাস এবার যে বের হয়েছে সেটা কি অনেক আগে লেখা ছিল, সেখান থেকে আপনি বাছাই করে? হ্যাঁ, এই উপন্যাসগুলো আমার আগে প্রকাশিত হয়েছিল, ওখান থেকে বাছাই করে আমি 5টি উপন্যাস এটা সংকলিত করা হয়েছে আর কি। উপন্যাসের বিষয়গুলো কি ছিল? উপন্যাসগুলি প্রত্যেকটা উপন্যাস একটু ভিন্ন বিষয় নিয়ে ছিল। এর আগের বছরের উপন্যাসগুলি সবগুলি প্রেমের উপন্যাস ছিল, কিন্তু এই বছরটা যেমন ওখানকার জীবনযাপন, তারপর আমাদের মানে রিলেশন ইস্যুসগুলি, যেটা নিয়ে আমি লিখতে অনেক বেশি পছন্দ করি, মানুষের মনোজাগতিক বিষয় সম্পর্কের। আমার প্রবন্ধেও যেরকম আমার উপন্যাসেও এই বিষয়গুলি আসে, সেই বিষয় বা আমার শৈশব কৈশোরেরও অনেক কিছু এটার সাথে সম্পৃক্ত থাকে। তো এইসব বিষয় নিয়ে কিছু সামাজিক, কিছুটা রাজনৈতিক, সবকিছু মিলিয়ে 5টি উপন্যাস, ভিন্ন ধরনের 5টি উপন্যাস, 5টি আলাদা আলাদা বিষয় উপন্যাস নিয়ে। এবার তো উপন্যাস লিখলেন, প্রবন্ধ, স্মৃতিকথা, কোনটাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন বেশি? এটা খুব ভালো কথা বলেছেন। আমি সবসময় চিন্তা করি যে আমি লেখালেখির সাথে থাকবো, আমার ফিকশন লিখবো, উপন্যাস লিখবো। তো উপন্যাস, আমার ছোট গল্পেরও একটি গ্রন্থ গত বছর বের হয়েছিল, এই অনুষ্ঠানে বলেছি, ভালোবাসার সংকলন নামে। তো আমি 3 ফর্মেটেই লিখি, 3টাতেই আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। আমার ভালো লাগে। কবিতা ছাড়া একটু কম বেশি না? কম বেশি আছে। যেমন স্মৃতিকথা লিখতে আমি বেশি, যেমন একটা উপন্যাসের গল্প তৈরি করা একটু কষ্ট আছে, কষ্টকর কাজ, তারপরেও একটা আনন্দ আছে এটার মধ্যে। কিন্তু আমি যখন স্মৃতিকথা লিখি, আমার অভিজ্ঞতাগুলি লিখি, আমার চারিপাশের মানুষজন লিখি, পারিপার্শ্বিকতা লিখি, ওইটাতে আমি অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। আমরা দেখছি গত কয়েক বছর এবং তার আগেও যে ফেব্রুয়ারির এই যে বই মেলা, এটাকে নিয়ে দেখা যায় যে প্রবাসী যারা লেখক তারা বছরের সময় দেশে আসুক কিংবা না আসুক, বই মেলাকে কেন্দ্র করে তারা আসেন। এটা কি আসলে বই মেলার টানে, নাকি এই সময়টা তাদের জন্য সুবিধাজনক, কোনটা আসলে? না, আসলে দেখেন, এটা সুবিধার জন্য না, আসলে বইমেলার টানে। আমি আমার কথা বলতে পারি, এবং আমার অনেক বন্ধুরাও আসে বিভিন্ন দেশ থেকে এই বইমেলার সময়। কানাডা থেকে অনেকে আসেন প্রতি বছর, এবছর এসেছেন। তো আমি সবসময় চেষ্টা করি সারা বছরের ছুটিগুলি জমা করি, যে কোনোভাবেই হোক যেতে হবে। বইমেলা হচ্ছে আমাদের প্রাণের টান, আমাদের ভাষার মাস 21। এটা থেকে দূরে থাকা আমার জন্য সত্যি কঠিন, কারণ আমি যখন থেকে সাংবাদিকতা শুরু করি বিচিত্রায়, তখন থেকেই আমি এই মেলার সাথে সম্পৃক্ত, বইমেলা রিপোর্ট করতাম। এটা একটা অভ্যাস হয়ে গেছে আমার জন্য। আমি যেখানেই বইমেলা হয় আমি যাই। নিউ ইয়র্কের বইমেলায় আমি যাই, এখানে প্রতি বছর 3 দিন হয়, এবছরও হবে, এই মেতেই হবে, যাব আমি, মের 20, 21, 22। টরন্টোতে আমাদের বইমেলা হবে এবছর 2 দিন, অগাস্ট মাসের 20, 21। তো ওটা তো আমি থাকি। কলকাতা বইমেলা আমি যেতে চাই। সব ধরনের, সব দেশেই চেষ্টা করেন। আমাদের বইমেলা হচ্ছে মাসব্যাপী বইমেলা, পৃথিবীতে এত দীর্ঘ সময় নিয়ে বইমেলা কখনো হয় না। তো আমি চেষ্টা করি এই সময়টাই আসতে। আমার সব প্রতিকূলতাকে করে আমি চাই ফেব্রুয়ারি মাসে বইমেলায় অংশ নিতে। আমি ভাগ্যবান যে এই বছর আমি আসতে পেরেছি।
আপনি বললেন যে যখন সাংবাদিকতার প্রথম শুরু করেছিলেন সেই বিচিত্রা থেকে, তখন থেকে এই বইমেলায় আসা যাওয়া, এবং এখন যখন প্রবাস থেকে আসেন একজন লেখক হিসেবে, কোনো কি পার্থক্য হয় অনুভূতি কিংবা আপনাকে দেখার ক্ষেত্রে কিংবা আপনার চোখ দিয়ে দেখার ক্ষেত্রে? হ্যাঁ, হয়। এটা খুবই ভালো কথা যে হয়। কারণ হচ্ছে কি, প্রতি বছরই তো একটু একটু করে পরিবর্তন হচ্ছে আর কি। আমি অনেক সময় চিন্তা করি যে আমি না জানেন, আমি ফিরতে চাই বাংলাদেশে। আমার মনে হয় আমার বিদেশ জীবন যেমন যথেষ্ট হয়েছে, কিন্তু ওখানেও যেমন আমার মন বসে না, আবার এখানেও আসলে ভাবি যে আমি এখানে থাকতে পারবো কিনা, হ্যাঁ, আমি এখানে অ্যাডজাস্ট করতে পারবো কিনা, এতটা গ্যাপ হয়েছে। কিন্তু তারপরে তো নিজের দেশ, এই দেশ তো আস্তে আস্তে উন্নত করছে, সব কিছুই আছে আমাদের। কিছু সমস্যা থাকবেই, তারপরও এই দেশ অনেক আমার নিজের দেশ, আমার জন্মস্থান। পার্থক্যটা হচ্ছে যে আমার মাঝে মাঝে মনে হয়, খারাপ লাগে যে আমি কি আস্তে আস্তে অচেনা হয়ে যাচ্ছি এখানে, কিন্তু আমি সেটা হতে চাই না। যেমন বইমেলাতেই একসময় বইমেলা অনেক ছোট পরিসরে ছিল বাংলা একাডেমিতে, সেই 80-র দশকে। এখন বইমেলা কত বিস্তৃত হয়েছে, কত মানুষ আসে, কত বই বিক্রি হয়, কত লেখক নতুন এসেছে প্রকাশক। তো এই সব কিছুর সাথে অ্যাডজাস্ট করতে প্রতি বছর একবার করে, সেটাতে একটু আমার অসুবিধা হয়। তারপরেও আমি এই সম্পৃক্ততাটা রাখি, যে দেশের সাথে দেশের টান, মাটির টান। আমার অনেক কষ্ট হয় প্রতি বছর আসে, আমার মতো এত প্রতি বছর নিয়মিত খুব অল্প মানুষ আসে। তো আমি শুধু এই সংযোগটা রাখার জন্য, এই ভালোবাসার টানেই আসি। পার্থক্য অবশ্যই আছে, তারপরেও প্রতি বছর আসা হচ্ছে বইমেলা, এবং আপনি বলছেন যে অনেক কষ্ট হয় যোগাযোগ রাখতে। এটা কিন্তু সত্য যে বিদেশের জীবন অনেক ব্যস্ত জীবন, এবং অনেক পরিশ্রমের কাজও করতে হয়। সবকিছু মিলিয়ে এত কিছুর পরেও আপনি লেখালেখিটা ধরে রেখেছেন, সেটা কিভাবে সম্ভব? আমার মনে হয় যে আমি লেখালেখির বাইরে আমার আর কোনো জীবন নাই। কারণ আমি কখনো লেখক হব এটা আমি কখনো ভাবিও নাই ছোটবেলায়। কিন্তু লেখকদের সাথে আমার লেখা পড়ে পড়ে আমার এক ধরনের অনুভূতি হতো যে লেখকরা কিভাবে এই চরিত্রগুলি তৈরি করে। আমি পরশুদিন কলকাতা থেকে আসলাম, ওই দিনে আমার সাথে আমার সবচেয়ে প্রিয় লেখক মানে শিশুদেব মুখোপাধ্যায়ের বাড়িতে আমি গিয়েছিলাম। তো ওনাকেও আমি এই কথাগুলি বলেছি যে আপনি কিভাবে এই চরিত্রগুলি তৈরি করেন। তো এই যে একটা আকর্ষণ, তো একসময় মনে হলো যে আমিও লিখতে পারি, আমি দেখি আমার লেখা আমি পারি কিনা। তো সেই করতে করতে আমিও একসময় দেখলাম যে আমারও অনেক বই প্রকাশিত হয়ে গেছে। তো এই আর কি, যে চরিত্র কিভাবে সৃষ্টি হয় সেটা জানতে গিয়ে নিজে চরিত্র সৃষ্টি করে ফেলছেন এখন। হ্যাঁ, সেটাই। নিয়মিতভাবে তো একটি পত্রিকাও ওখানে বের করছেন আপনি সম্পাদক। সেই পত্রিকাটা সম্পর্কে জানতে চাইছি যে সেটা কি শুধু কানাডার বাঙালিদেরকে নিয়েই তারাই লেখেন, নাকি তার বাইরেও লেখক আছেন, এবং কারা এটার পাঠক? মূলত আমাদের কানাডা থেকে আমাদের একটা পত্রিকা আছে ভোরের আলো, খুবই জনপ্রিয় পত্রিকা কানাডাতে, টরন্টোতে। আরও কয়েকটি পত্রিকা বের হয় বাংলায়, সব ভালো পত্রিকা। নিউ ইয়র্ক থেকেও তো অনেকগুলি বের হয়। তো এটা মূলত বাংলা ভাষায় প্রকাশিত হয়, ট্যাবলয়েড, এবং পত্রিকাগুলি আমরা ফ্রি করি, এটা কোনো মূল্য দিতে হয় না আর কি। তো আমাদের ওখানকার স্থানীয় লেখকরা ওটা লেখেন, আর বাংলাদেশের খবরাখবরও আমরা প্রকাশিত করি। কারণ হচ্ছে কি, আমাদের ক্যানাডাতে বিশেষ করে আমাদের একটু লিমিটেশন আছে যে আমরা ওরকম অত প্রফেশনালি সব কিছু করতে পারি না। এটা অনেকটা শখেরও বলতে পারেন। তারপর কমিউনিটির খবরগুলি থাকে, এটা অনেকের উপকার হয় আর কি। সে কারণেও আমরা যাতে কমিউনিটিকে একাত্ম রাখতে পারি, নতুন জেনারেশন যাতে সম্পৃক্ত থাকতে পারে আমাদের সমস্ত অ্যাক্টিভিটির সাথে, আমাদের জাতীয় দিবসগুলির সাথে, সেই প্রচেষ্টাটা আমরা আমাদের পত্রিকার মাধ্যমে করি, যে কমিউনিটিকে একতাবদ্ধ রাখা। আমাদের কানাডাতে আপনি জানেন যে আমি আগেও বলেছি যে আমাদের সাংস্কৃতিক পরিমণ্ডল অনেক শক্তিশালী, সব ক্ষেত্রেই, সব দিকে, লেখালেখি, সাংবাদিকতা, সঙ্গীত বা নাচ, যে কোনো সেক্টরে বলেন, যে টরন্টো এখন সত্যি মানে নেতৃত্ব দানকারী একটি কমিউনিটি আর কি। সেটাও আমাদের একটা দায়িত্ব আছে, যারা আমরা সংবাদপত্র করি সেগুলিকে, কমিউনিটিকে একত্রবদ্ধ রাখা। কমিউনিটির বাইরে কমিউনিটিকে পরিচিত করিয়ে দেবার জন্য কোনো উদ্যোগ আছে কি? আমরা ওই চেষ্টাটা এখনো করছি, যে কারণ মেইন স্ট্রিমে আমাদেরকে যেতে হবে, এটা আমরা জানি, যে এবং সেই উদ্যোগ শুরু হয়ে গেছে ইতিমধ্যে অনেক বড় আকারে। কারণ রাজনীতিতে অনেকে মানে মূলধারা রাজনীতিতে, আমাদের এখানকার রাজনীতি না, মূলধারা রাজনীতিতে অনেকেই এখন সম্পৃক্ত, অনেকে নির্বাচন করার জন্য বাংলাদেশিরা, হ্যাঁ, যে অন্যান্য কমিউনিটি ভারতীয়রা বা চাইনিজরা অনেকখানি এগিয়ে গেছে, আমরাও এগিয়ে যাচ্ছি।
এবং আমাদের যে নতুন জেনারেশন তারাও আস্তে আস্তে মূল ধারার সাথে সম্পৃক্ত হচ্ছে নাটকে বা অভিনয়ে। আমাদের নতুন জেনারেশন কিন্তু এমনকি চাকরিতে এখন তারা অনেক দূরে চলে গেছে, বাংলাদেশি নতুন জেনারেশন। আমার ছেলে মেয়েও তারা টরন্টো ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন করে এখন মেইন স্ট্রিমে ভালো চাকরি, এরকম অনেকেই, অনেক ফ্যামিলি, অনেক সন্তানরা, এবং সেই চেষ্টাটা আমাদের আছে সবার মধ্যে। এই দিক থেকে আমরা খুবই আশাবাদী। আমি ব্যক্তিগতভাবে খুবই আশাবাদী আমাদের কমিউনিটি, আমাদের নতুন জেনারেশন নিয়ে। যেটা বললেন যে প্রবাসী নেক্সট জেনারেশন যারা, তারা তো এগিয়ে যাচ্ছে, তারা কানাডার মেইন স্ট্রিমে চলে যাচ্ছে, কিন্তু তারা যাতে তাদের শেকড়টা না ভুলে যায় সেটার জন্য নিশ্চয়ই আপনাদের একটা বড় ভূমিকা থাকবে এবং আছে। জি, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই বিষয়টা নিয়ে আমরা খুবই সচেতন, এই কারণে যে দেখেন, এটা সত্যি যে ওখানে ভাষাটা তো বাংলা না, কিন্তু আমরা আমাদের সন্তানদেরকে সবসময় চেষ্টা করি যে তারা ঘরের বাইরে তাদের নিজের শিকড়কে, নিজের মূলকে, যেন সংস্কৃতিকে, আমাদের যে ইতিহাস, আমাদের সংস্কৃতি অনেক শক্তিশালী, সেটা যেন আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের মুক্তিযোদ্ধারা, আমাদের স্বাধীনতা সংগ্রাম, এই বিষয়গুলি আমরা আমাদের সন্তানদেরকে সবসময় চেষ্টা করি যে তারা যেন তাদের মূল সংস্কৃতিকে ভুলে না যায়। এবং যে কোনো অনুষ্ঠানে দেখবেন যে ছোট ছোট বাচ্চারা যে সুন্দর পারফর্ম করে, বাংলায় গান করে, নাচ করে, এটা সত্যি অ্যামেজিং, এটা মুগ্ধ হওয়ার মতো যে আমরা এই চেষ্টাটা কিন্তু করি। আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আপনার কাছ থেকে আগামীতে আরো ভালো ভালো বই এবং আপনার যে চেষ্টা আমাদের সংস্কৃতিকে ধরে রাখবার জন্য, আমাদের সংস্কৃতিকে বিদেশের মাটিতে পরিচিত করিয়ে দেবার জন্য, সেটা অক্ষুণ্ণ থাকুক এবং অব্যাহত থাকুক, এটাই আমাদের আশা। আপনাকে ধন্যবাদ এবং এনটিভিকে ধন্যবাদ, এনটিভির দেশে বিদেশের দর্শকদের আমার শুভকামনা। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা: প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসসিসি ভবন, 7 তলা 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosondha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com-এ। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভ সন্ধ্যা।